মেজর সিন্ডার মামলাটা আপনারা যেভাবে বারবার বলতেছেন, এটার পিছনেও ইয়াবা ওর অপরাধ হলো ও ওখানে কিছু ডকুমেন্টারি করছে যারা এইভাবে লোকজন মারা টারা পড়ছে তাদের ক্ষতিগ্রস্ত লোকগুলা তাকে মেজর সাহেবরে কিছু তথ্য দিয়েছে, ওইগুলো ভিডিও টিডিও করছে, ডকুমেন্টারি নির্মাণ করছে। ওরা ভয় পাইছে যে এরা এগুলা অন্যত্র গিয়ে এটা প্রকাশ করে দিবে বা অথরিটির কাছে দিবে, তখন এর একটা বিপদ হয়ে যাবে এটা। আর এখানে আমি ট্রায়াল করতে গিয়ে দেখেছি তার হাতে, যেমন এই যে ফরিদুল মোস্তফা তো আসলে বাড়ি ভাড়াটাও দিতে পারে না, কিন্তু তার হাতে 6টা মামলা ছিল। এবং আমি ওই সময়ে এই ঘটনাও তো ঘটনাই, এবং আমি সর্বশেষ 20 সালে তো মার্চের দিকে মনে তাকে 5টা মামলায় বেল দিয়েছি, কিন্তু একটা দেয়নি। আমার বিজ্ঞ অ্যাডভোকেটরাই বলছে যে স্যার এটাতে দিয়েন না, দিলে ও কিন্তু জানটাও যাবে, মানে তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে, তো অন্তত তার জীবনটা বাঁচুক, জেলখানা থাকলে সে থাকবে। আমার 20 সালের প্রথম দিকে আমার মনে আছে ওর একটা মামলায় জামিন দেয়নি, রাখছে যে ও অন্তত জানটা বাঁচবে, যে পরিস্থিতি তার অনুকূলে আসুক। আর 5টা মামলা কেন দিল, আমার বিজ্ঞ অ্যাডভোকেটরা বলছেন যে স্যার ও তো পায়খানা প্রস্রাব করতেও সমস্যা হচ্ছে, তার হাতের ডান্ডা বেরি, আপনারা জানেন 3টে বা 3-এর অধিক মামলা হলে তখন তার ডান্ডা বেরি ভরানো হয়, পায়ে এবং হাতে দুটাতেই। ডান্ডা বেরি থাকলে খাওয়া দাওয়াতে সমস্যা হয়, টয়লেট করতে সমস্যা হয়। আর ওর তো মাঝে মুড়ি আসলে ফিজিক্যালি একেবারে শেষ করে ফেলেছে। আজকেও দেখলাম না, ওর কথাবার্তা এলোমেলো, একদিকে যায় একবার ওদিকে যায়। কিন্তু আমি তো, আল্লাহ তো আছে, কিন্তু আমার যে মূল কাজটা জবটা তো এটা থেকে তো আমি তো সরলে হবে না, কারণ আমি তো মামলা মোকদ্দমা নিয়ে আছি। এবং এই ক্ষেত্রে আমার একটা বেশ মানুষের উপকার করার মতো বুদ্ধিশুদ্ধি আল্লাহ পাক আমাকে দিয়েছে। কিন্তু ওই যে কেবল আল্লাহরে ডাকতেছে, আল্লাহরে ডাকা ঠিক আছে, কিন্তু ওই যে ফিজিক্যালি তার যে, এটা তো মৃত্যুর দূর থেকে ফিরছে, মানে তারা একাধিকবার মেরে ফেলার জন্য নিয়েছে, ওর সাক্ষীতে এগুলো আসছে। তারপর আরেকটা যে বক্তিয়ার মেম্বার দেখছেন, বক্তিয়ার মেম্বার একটা লুঙ্গি ভরা লোকটা তারা ধৈর্যা 2টা থানার 2জন ওসি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, এতে ভিডিওতে দেখা যাচ্ছে, এখনও এগুলো বিভিন্ন জায়গায় ঘুরতেছে। তো পরে তার লাশটা পাবা, কিন্তু বক্তিয়ার মেম্বারের বিরুদ্ধে কোনো মাদকের মামলা ছিল না। ওই করতে গিয়ে ওই যে ওখানে রোহিঙ্গাদের ওখানে চাল ডাল এই যে জিনিসপত্র সাপ্লাই দিত, সে মার্কেট করছে, এবং তার ওই যে কিছু টাকা টুকু পাওয়া গেছে। ওই সময় শুনছি যে কোরবানির গরু কেনার জন্য তার কাছে কিছু নগদ টাকা ছিল, ওটাই তার জন্য কাল হয়ে গেছে, তো যার শেষত তার লাশ। তারপরে চন্দনায় সেরে যে রওশনহাটের এই যে বিধবা মাটা কিন্তু ওই 2টা ছেলেকে তার উঠানে খবর দিয়েছে, উঠানে আমার ইমিডিয়েটলি আমার গাড়ির ড্রাইভার পর্যন্ত দেখা যায় স্যার এই যে এই রওশনহাটের 2জনকে নিয়ে যে মারা হয়েছিল এখান থেকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যে মোর দেন 100, এগুলো সুনির্দিষ্ট নাম ঠিকানা আমাদের কাছে আসছিল। তো এটা তো আমরা যে জজ সাহেবরা যদি মৃত্যুদণ্ড দেই, এই মৃত্যুদণ্ডটা কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন থেকে কনফার্ম করতে হয়, এটাই আমাদের আইন, প্রতিষ্ঠিত আইন। আর হাইকোর্ট ডিভিশন যখন রায়টা, মৃত্যুদণ্ডের রায় বহাল থাকে, মানে আমরা সেশন জজরা যে মৃত্যুদণ্ডটা দেই, ডেথ সেন্টেন্স, এটা যখন আপিল করে, কনফার্ম করে, তখন এখানে ওই 21% লিভ টু আপিল লাগে না, সরাসরি আপিল চলে আপিলেট ডিভিশনে। তো আপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্টের মাননীয় আপিলেট ডিভিশন যদি মৃত্যুদণ্ড বহাল রাখে, এরপরে ওই আসামিটা রিভিউ করতে পারে। রিভিউ নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে তার ফাঁসি কার্যকর করতে মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশ লাগে। এখানে আমাদের সংবিধানের আর্টিকেল 49-এ কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে একটা ক্ষমতা দিয়ে আছে, এটা পৃথিবীর প্রায় সব দেশের সংবিধানে আছে, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মহামান্য রাষ্ট্রপতি তার সাজা কমিয়ে যাবজ্জীবন করে দিতে পারেন, বা 5-10 বছরে নামিয়ে দিতে পারেন, ইভেনকে তাকে মৃত্যুদণ্ড বা তার সাজা মৌকুবটাও করে দিতে পারেন। এটা মহামান্য রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতাটা থাকে। আমি বলতে চাচ্ছি যে মানে একটা মানুষের জীবন নেওয়াটা এত সহজ না, কিন্তু আপনি যদি এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়, যেমন আমাদের এই যে টেকনাফের একটা একরাম যে মারা গেল, এটা অবশ্য প্রদীপ যাওয়ার আগের ঘটনা ছিল, কিন্তু এটা পরে তো দেখা গেল তার 2টা মেয়ে, নাবালিকা কন্যা, তার বিধবা বউ, তার একটা ছোট একতলা ঘর, তার কিছুই নেই। তাহলে এখন আপনি বলবেন তার অনেক কোটি কোটি টাকা